সেই তো বাদর হলে ভালো বলে লাভ কি হলো, চন্দ্রবিন্দুর গানের লাইন এগুলো। দেখুন, তৃণমূল কংগ্রেস ভালো বলেনি কাউকে, বরং প্রথম থেকেই তারা বলে এসছে খারাপ। এসআইআর প্রক্রিয়াটাই খারাপ। এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য বৈধ ভোটারদের বাদ দেওয়া, বিজেপির সুবিধা করে দেওয়া। কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসকে যেটা পেতে হলো, ভালো বাংলায় তা বলা যেতে পারে এক ধরনের চপেটাঘাত। প্রথমে আপনারা বললেন যে বাইরে থেকে অফিসার নিয়ে আসছে নির্বাচন কমিশন, সেই অফিসারদের কাজের ধরন আপনাদের পছন্দ নয়, তারা বাংলা বোঝেন না, বাংলার সংস্কৃতি বোঝেন না, বাংলায় কী ধরনের পরিবর্তন হতে পারে মানুষের নামে তার সম্পর্কে কোনো ধারণা নেই, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের পার্থক্য বোঝেন না, ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্ট বলল এবার তাহলে জুডিশিয়াল অফিসাররা এই কাজটা করবেন। এবার জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধেও আপনাদের আপত্তি। সুপ্রিম কোর্ট বিষয়টাকে মোটেও ভালোভাবে নেয়নি, এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে রাজ্য সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে, আমি আবার বললাম বাংলায় চপেটাঘাত বলা যেতে পারে, রীতিমতো সাবধান করে দিয়ে, ওয়ার্নিং দিয়ে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন এই স্পর্ধা আপনারা দেখাবেন না, জুডিশিয়াল অফিসারদের ক্রেডিবিলিটি, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন না। তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকার যে ইস্যুতে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের বিরোধিতা করছিল, তার সবথেকে বড় পয়েন্ট, সবথেকে বড় দরজাটা মুখের উপর দরান করে বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, রাজ্য সরকার, আমি আপনাদের এর আগেও বলেছি, আমার প্রাথমিক বিশ্লেষণ এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে রাজ্যের সরকার তথা সরকারি দল, শাসক দল, তারা চায়নি এসআইআর হোক, তারা ওপেনলি বিরোধিতা করেছে, এবং এই যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়া, যে কোনো মূল্যে এটাকে আটকানোর জন্য তারা ইলেকশন কমিশনের যে মেকানিজম, সেই মেকানিজমের ভেতরে থেকে বিষয়টিকে ঘেঁটে দিতে চেয়েছে। ঘেঁটে দেওয়া বলা যায় না, বলতে পারেন তারা একটা কাউন্টার স্ট্র্যাটেজি নিয়েছে, যাতে ইলেকশন কমিশন যে পয়েন্টে কোনো একজন ভোটারকে অবৈধ ঘোষণা করবেন, সেই পয়েন্টেই তারা আটকে দিতে পারে। সেটা করতে গিয়ে তারা যে সব কিছু বৈধভাবে করেছে সম্ভবত না, কারণ যখন এই বিষয়টা সুপ্রিম কোর্ট অবধি গড়ালো, তখন সুপ্রিম কোর্টের কাছে ইলেকশন কমিশন তার ভার্সন দিয়েছে, রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের আইনজীবীরা তাদের ভার্সন দিয়েছেন। সুপ্রিম কোর্ট দুটো জিনিস করতে পারত। এক, রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আবেদন মেনে সুপ্রিম কোর্ট বলতে পারত এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, প্রাথমিকভাবে যে 58 লক্ষ নাম বাদ গেছে, যারা মৃত বা একাধিক জায়গায় নাম ছিল এরকম ভোটার, সেটাকে বাদ রেখে বাকি যারা রয়েছে তাদের সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। এটাই হয়তো ভেবেছিল রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল, সুপ্রিম কোর্ট এই রাস্তায় এগোবে। কিন্তু সুপ্রিম কোর্ট তা করেনি। সুপ্রিম কোর্ট একবারের জন্য এ ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করেনি যে এসআইআরের জন্য পর্যাপ্ত সময় নেই, এসআইআরের জন্য যে সঠিক মেকানিজম থাকা দরকার নির্বাচন কমিশন তার ব্যবস্থা করতে পারেনি, এবং ফাইনালি এসআইআর আপাতত স্থগিত থাক, নির্বাচনটা হয়ে যাক। সুপ্রিম কোর্ট এটা করেনি। কেন করেনি? দুটো কারণ হতে পারে। এক, নির্বাচন কোন ভোটার তালিকা অনুযায়ী হবে এটা ঠিক করে নির্বাচন কমিশন, এবং ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকের এখতিয়ার ঠিক করা আছে। জুডিশিয়ারির এখতিয়ার, কমিশনের এখতিয়ার ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। হয়তো আইনিভাবে এখতিয়ার বহির্ভূত জায়গায় সুপ্রিম কোর্ট যেতে চায়নি, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আরেকটা কারণ, রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, আরেকটা কারণ এরকম হতেই পারে। সুপ্রিম কোর্ট মনে করেছে যে এসআইআর আরও 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যদি হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে না হওয়ার পেছনে এই রাজ্যের সরকার এবং সরকারি দলের কোনো স্বার্থ কাজ করছে। অর্থাৎ প্রথমেই রাজ্যের সরকার এবং সরকারি দলের বিশ্বাসযোগ্যতা নিয়ে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট একেবারে নিঃসন্দেহ ছিল না। যদিও সরাসরি এই ভার্সন কখনো আমরা মাননীয় বিচারপতিদের মুখে শুনিনি। কখন শুনলাম? যখন ফাইনালি রাজ্যের সরকারের তরফ থেকে এবং সরকারি দলের তরফ থেকে কোনো আবেদন জমা পড়েছে যে জুডিশিয়াল অফিসাররা ঠিকমতো কাজ করছেন না। কারাই আবেদন জমা করেছেন, তাতে সরকার করেছেন নাকি কোনো সরকারি দলের আইনজীবী করেছেন, এটা
প্রসিডিংসে কারো স্পষ্ট নয়, কারণ প্রধান বিচারপতি বললেন যে আমাদের কাছে যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাতে আমরা দেখছি জুডিশিয়াল অফিসারদের কাজের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে, বলেই তিনি সাবধানবাণী শুনিয়ে দিলেন যে এটা করবেন না, এই স্পর্ধা কেউ দেখাবেন না। জুডিশিয়াল অফিসাররা তাদের সর্বোচ্চ বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করছেন, তাদের কাজের কোনো খুঁত ধরার উদ্দেশ্য যদি আপনাদের থাকে আমি সাবধান করে দিচ্ছি। দ্বিতীয় আরেকটা কথা কি বলেছেন প্রধান বিচারপতি? পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যদি কোনো জুডিশিয়াল অফিসার মনে করেন কোনো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার হওয়ার যোগ্যতা বহন করছেন না, তার ভোট দেওয়ার অধিকার থাকা উচিত নয়, ওই ভোটার ভোট দিতে পারবেন না। সাফ কথা, ওই ভোটার ভোট দিতে পারবেন না। এই কথাটা বলার পরে ওই সব থেকে বড় দরজাটা রাজ্যের শাসক দলের মুখের ওপর বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই। আর ধর্ণা কেন উঠে গেল এ নিয়ে অনেক রাজনৈতিক আলোচনা হতে পারে, কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকে আমাকে বলেছেন যে ধর্ণা উঠে যাওয়ার পিছনে একটা বড় কারণ এটা যে তৃণমূল কংগ্রেস যদি এই ধর্ণা চালিয়ে যায় তাহলে কোনোভাবে এই ধরনের একটা সম্ভাবনা তৈরি হবে যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও ধর্ণা। এই ধর্ণাটা রাজ্যের শাসক দল কাদের বিরুদ্ধে করছেন? মুখ্যমন্ত্রী বসে কাদের বিরুদ্ধে করছেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। ইলেকশন কমিশনকে বিজেপির বি টিম বলা হচ্ছে। এরপরে এই তালিকায় হয়তো ঢুকে যেত সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও করছেন নাকি ধর্ণা। এই জন্য এই মুহূর্তে ধর্ণা তুলে নেওয়া ছাড়া তৃণমূল কংগ্রেসের সামনে আর কোনো অপশনই ছিল না। ফলে সমস্ত কিছু করে, এত কিছু করে আলটিমেটলি কি তৃণমূল কংগ্রেসের খুব লাভ হলো কিছু? আলটিমেটলি যে 60 লক্ষ 61 লক্ষ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে তাদের একেবারে এক থেকে এ থেকে জেড পর্যন্ত যারা আছেন এই তালিকায় প্রত্যেককে বৈধ ভোটার করে ফেলা কি সম্ভব হলো? আলটিমেটলি কিচ্ছু হয়নি, কিচ্ছু লাভ হয়নি। এবং গোটা বিষয়টা যেখানে ছিল, যে তিমিরে ছিল তৃণমূল কংগ্রেসের জন্য, একদম সেই তিমিরে রয়ে গিয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি যা, কোনো জুডিশিয়াল অফিসার যিনি দায়িত্বে আছেন যাকে বলবেন বৈধ ভোটার তিনি বৈধ ভোটার, যাকে বলবেন অবৈধ তিনি অবৈধ, একদম স্ট্রেট অ্যাওয়ে অবৈধ। তৃণমূল কংগ্রেসের সম্ভবত গুরুস্বামী রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করছিলেন এই সুপ্রিম কোর্টে লাস্ট শুনানিতে। তিনি সেখানে কি বললেন? প্রধান বিচারপতি 3 বিচারপতির টেবিলে তিনি বললেন 7 লক্ষ নাম এখনো পর্যন্ত তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন জুডিশিয়াল অফিসাররা, আর বাকি নাম এখনো পড়ে আছে, কবে হবে কেউ জানে না। প্রধান বিচারপতি জবাবে কি বললেন? আমার কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট পাঠিয়েছেন, 10 লক্ষ নাম তারা ইতিমধ্যেই বিবেচনা করে ফেলেছেন। অর্থাৎ প্রথমেই তিনি রাজ্য সরকারের আইনজীবীকে জানিয়ে দিলেন আপনি ভুল তথ্য দিচ্ছেন, সঠিক তথ্য আমার কাছ থেকে শুনুন। আপনি যে সংখ্যা বলছেন তার থেকে অ্যাকচুয়ালি যাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সংখ্যাটা অনেক বেশি। এবং তারপরেই তিনি বলছেন এরা আর কত করবে, এরা রাত দিন কাজ করছেন, এদের ছুটি বাতিল হচ্ছে, আর কত করবে এরা। এবং সব থেকে বড় কথা তিনি বললেন যে এরা যাকে ছাড়পত্র দেবেন তিনি ভোট দেবেন, যাকে দেবেন না তিনি ভোট দেবেন না, সিম্পল। এবার রাজ্য সরকার আরেকটা রাস্তায় এগোনোর চেষ্টা করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি বলেছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো বেরোচ্ছে না, কবে বেরোবে? এই যে 10 লক্ষ নামের ব্যাপারে নিষ্পত্তি হলো, এর মধ্যে কত লক্ষ অ্যাকচুয়ালি ভোটার হিসেবে ছাড়পত্র পেলেন আর কত লক্ষ অবৈধ ভোটার হয়ে গেলেন সেটা কি করে বোঝা যাবে? ওই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে বোঝা যাবে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট তাহলে কিভাবে কবে বেরোবে? সুপ্রিম কোর্ট বললেন এটা কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে কথা বলবে কমিশন, এবং কিভাবে এই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা যায় তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটুকু স্পষ্ট যে এই 10 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষই ছাড়পত্র পায়নি। কিন্তু কতটা পেয়েছে, কতটা পায়নি, কত পার্সেন্ট ভোটাররা ছাড়পত্র পেলেন, কত পার্সেন্ট অবৈধ হয়ে গেলেন, এই বিষয়টা ওই সাপ্লিমেন্টারি লিস্ট আসলে জানা যাবে। এরপর একটা ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে, যে ট্রাইব্যুনালে যিনি অবৈধ হচ্ছেন বা যার ভোটার অধিকার বাতিল হচ্ছে তিনি অ্যাপিল করতে পারবেন। এখন একবার যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে কোনো জুডিশিয়াল অফিসার কোনো ভোটারকে যদি অবৈধ মনে করেন তিনি ভোট দিতে পারবেন না, তাহলে ওই ট্রাইব্যুনালে তিনি কি আবেদন করতে পারবেন?
এই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে অন্তত স্পষ্ট নয়। কারণ একবার তো পরিষ্কার করে দিচ্ছেন প্রধান বিচারপতি, যদি কোনো জুডিশিয়াল অফিসার কাউকে অবৈধ ভোটার বলে মনে করেন তো তিনি অবৈধ ভোটার এবং তিনি ভোট দিতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাইব্যুনাল তৈরি হবে, ট্রাইব্যুনালে কারা থাকবেন সেগুলো নিয়ে সিদ্ধান্ত হবে এবং তারপরে সেখানে অ্যাপিল করতে পারবেন যারা নাম কাটা গেল, যাদের অবৈধ হয়ে গেলেন যারা। এই গোটা পদ্ধতিটা কত দিনের মধ্যে হবে? এই পদ্ধতির পরে তারা কি এবারের বিধানসভা ভোটে পার্টিসিপেট করতে পারবেন যদি কেউ ট্রাইব্যুনালে বৈধ হিসেবে ঘোষিত হন? বিষয়টি স্পষ্ট নয়, কিন্তু এটা স্পষ্ট যে নির্বাচন পেছনোর সম্ভাবনা এখনো পর্যন্ত খুব ক্ষীণ। ইতিমধ্যে কলকাতা ঘুরে গেছেন নির্বাচন কমিশনার তার টিম নিয়ে। অন্যান্য যে জায়গায় যেখানে যেখানে ভোট হবে সেখানে তাদের আগেই সফর কমপ্লিট হয়ে গিয়েছিল, কলকাতা বা পশ্চিমবঙ্গ শুধু বাকি ছিল, সেটা হয়ে গেল। সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। অন্তত যে মেকানিজমে নির্বাচন ঘোষণা হয় তার সমস্ত শর্ত পূরণ হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনার এখানে বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের যা বলার বলেছেন। আপনারা যারা নিয়মিত এই ব্যাপারে খোঁজখবর রাখেন টেলিভিশন বা খবরের কাগজ মারফত, তাদের কাছে বিস্তারিত খবর নিশ্চয়ই আছে। আমি ওই আলোচনায় যাচ্ছি না, যদি দরকার হয় অন্য সময় বলবো। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের প্রস্তুতি এই মুহূর্তে যে পর্যায়ে আছে তাতে নির্বাচন ঘোষণা হয়ে যেতেই পারে। একসঙ্গে সবকটা রাজ্যে, যে 5টা রাজ্যের নির্বাচন হওয়ার কথা, সব একসঙ্গে ঘোষণা হবে এবং সেই ঘোষণা করবার জন্য প্রয়োজনীয় সমস্ত স্টেপ ইতিমধ্যেই নির্বাচন কমিশন নিয়েছে। ফলে আগামী সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। নির্বাচন এপ্রিলের 2য় বা 3য় বা 4র্থ সপ্তাহে হতে পারে। শোনা যাচ্ছে 2 দফায় নাকি নির্বাচন চেয়েছে সমস্ত রাজনৈতিক দল। যদি 2 দফায় নির্বাচন হয় তাহলে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে ফল ঘোষণাও একেবারেই অসম্ভব নয়। কিন্তু এই সময়ের মধ্যে বাকি সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের ব্যাপারে নিষ্পত্তি হওয়া, যারা অবৈধ ঘোষিত হলেন তাদের ট্রাইব্যুনালে গিয়ে সে ব্যাপারে কোনো নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া বা এ ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত ঘোষণা হওয়া, সবটা আমার মনে হয় না এপ্রিল মাসের মধ্যে সম্ভব। আপাত দৃষ্টিতে তো সম্ভবই নয়। ফলে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের লাভের গুড় এই মুহূর্তে তো মনে হচ্ছে পিঁপড়েতেই খেয়ে গেছে, তৃণমূলের ভাড়ারে কিছু অবশিষ্ট নেই।